নমস্কার বন্ধুরা, বৈদিক অডিও স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে গল্প পাঠটি আমি আপনাদের করে শোনাব, লেখিকা প্রতিভা বসুর হীরের আংটি গল্প। তো চলুন শুরু করি আজকের গল্প, হীরের আংটি, লেখিকা প্রতিভা বসু। দরজা খুলে সন্দীপ খুশির গলায় বলে উঠল, এই তো বিকাশ মামা এসে গেছেন। কি হয়েছিল, এতদিন আসেননি কেন? মা তো ভেবে অস্থির। ভালো আছেন তো? তোরা সব ভালো তো? বিকাশ মামা ঘরে ঢুকে এলেন। বসার ঘরে নিয়ে বসাতে বসাতে সন্দীপ বলল, আমরা সবাই ভালো। আপনার ভক্ত হনুমানটি তো একজোড়া নতুন তাস কিনে বসে আছে। কবে তার মামা দাদু এসে তাসের ম্যাজিক শেখাবে। কোথায় সে? এবার তার ক্লাস 10 হলো, নতুন ক্লাসে উঠেছে। নতুন বই কেনা হয়েছে, মহা উত্তেজিত। দাঁড়ান, ডাকছি। ডাকার আগেই ভক্ত হনুমান হাজির। তুমি এসেছো মামা দাদু? তুমি আমাকে সেদিন যে দুটো খেলা শিখিয়ে দিয়ে গিয়েছিলে, সে দুটো দেখিয়ে আমি তো সারা স্কুলে নাম করে ফেলেছি। আজ আরও দুটো শিখিয়ে দিয়ে যেতে হবে, নইলে আর আমার মান থাকছে না। নিশ্চয়ই শিখিয়ে দেব। তোমার দিদা কোথায়? তাকে আগে ডাকো। বিকাশ মামা সন্দীপের আত্মীয় মামা, কিন্তু নিজের মামার মতোই। হৈমন্তী দেবী নিজের ভাইয়ের সঙ্গে এ ভাইয়ের কোনো তফাৎ করেন না, বরং এই ভাইয়ের সঙ্গে বেশি দেখাশোনা হয় বলে সম্পর্ক নিকটতর। ইনি থাকেন কলকাতা থেকে 2 ঘন্টা দূরের পথ লক্ষ্মীগঙ্গাপুরে। টানা বলে চলে আসেন। সপ্তাহে 2 দিন তো আসেনি, আবার বিপদে আপদেও বুদ্ধি পরামর্শ নিতে ছুটে আসেন। এবার এলেন প্রায় 17-18 দিন বাদে। হৈমন্তী দেবী এসে বললেন, কি রে, কি হয়েছিল তোর? এতদিন আসিসনি কেন? আমি তো ভাবছিলাম আমিই চলে যাই অন্তুকে নিয়ে। বিকাশ মামা বললেন, গেলে না কেন? খুব ভালো হতো, বড় অশান্তি চলছে বাড়িতে। কেন, কি হয়েছে? আমাদের নীলকান্ত মন্দির আংটিটা হারিয়ে গেছে। সে কি? হৈমন্তী দেবী চমকে গেলেন। তোদের 200 বছরের পুরনো আংটি, 14 পুরুষ ধরে তোরা এই নীলা ব্যবহার করে আসছিস। কি দামি পাথর! এই হিরে এখন তুই পাবি কোথায়? কেমন করে হারালো? সেটাই তো রহস্য। তোমার বাড়িতে যেদিন শেষ এলাম, সেদিন তো তোর আঙুলে ওটা ছিল। কেউ তো কমল হিরে দেখেনি। সবাই দেখলো কত বড় একটা মার্বেলের মতো হিরে, কি ঝিরিক দিচ্ছিল। দুঃখিত স্বরে বিকাশ মামা বললেন, মিউজিয়াম থেকে লোক এসেছিল ওটা নেবার জন্য। একটা সাংঘাতিক দামের অফার দিয়েছিল ওটা নেবার জন্য, কিন্তু ওটার দাম তো টাকায় হয় না। ওটা ধারণ করলে আমরা তার চেয়ে অনেক বড় সৌভাগ্যকে ধরে রাখতে পারি। সবসময় ব্যবহার করি না, নানা কারণে কিছুদিন যাবৎ ওটা ধারণ করেছিলাম। গেল। আর যেতে যেতেই দুটি দুর্ঘটনা। কি? বম্বেতে ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঈশ্বরের দয়ায় প্রাণে বেঁচেছে। হয়নি কিছু, তবে 7 দিন হাসপাতালে থাকতে হয়েছে। আবার এদিকে সেই রাত্রেই শুভ্র একেবারে বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরল। জামা ছেঁড়া, হাতে রক্ত। খেলার মাঠ থেকে কারা ডেকে নিয়ে গিয়ে নির্জন রাস্তায় খুব মেরেছে। তোমার ভ্রাতৃবধূ তো প্রায় শয্যা নিয়েছে। তুমি একবার যাবে আমার ওখানে? তুমি 2-1 দিন থেকে এলে বাড়ির হাওয়াটা অন্তত একটু হালকা হবে। হৈমন্তী দেবী বললেন, নিশ্চয়ই যাব। তুই পুলিশে খবর দিয়েছিস তো? যা করার সব করেছি। কর্তাদের দরজায় ঘুরে ঘুরে পায়ের দড়িও ছিঁড়ে ফেলেছি, কিছু হবে বলে মনে হচ্ছে না।
তুই হিতেশকে চিনিস? তোর জামাইবাবুর বন্ধুর ছেলে, হিতেশ বর্মন। ঠিক মনে পড়ছে না। ডিটেকটিভ ডিপার্টমেন্টে বেশ হোমরা চোমরা লোক। হঠাৎ হঠাৎ আসে আমার সঙ্গে। আচ্ছা দাঁড়া, আমি তাকে একটা ফোন করি। করলেন, পেলেনও। কিন্তু তখনই কলকাতার বাইরে কোথায় কোন ষড়যন্ত্র মামলার আসামিকে ধরতে যাচ্ছে বলে দুদিন বাদে আসবে বলল সীতেশ ডিটেকটিভ। লক্ষ্মীগঙ্গাপুর জায়গাটা খুব সুন্দর, একেবারে গঙ্গার ধারে। বিকাশ মামার বাড়িটাও খুব সুন্দর, একতলা ছোট বাড়ি। এটা তিনি পরিবার থেকে আলাদা হয়ে নিজে করে নিয়েছেন। পূর্বপুরুষেরা কিঞ্চিৎ তালুক মুলুকের অধিকারী ছিল বলেই এদের খেতাব তালুকদার। এখন আর বিশেষ কিছু নেই, যে যার করে কমেই খায়। বাড়িঘর জমি জমা সব ভাগবাটোয়ারা হয়ে গেছে। বিকাশ তালুকদার ব্যবসা করেন, ব্যক্তিগতভাবে বেশ সচ্ছল। একটি মাত্র ছেলে, সেও বেশ উপযুক্ত, বম্বেতে থাকে। বাড়িতে এখন তিনি, তার স্ত্রী আর তার ভাগ্নে শুভ্র ছাড়া কেউই নেই। শুভ্র জন্ম থেকেই মাম্মামির কাছে মানুষ হয়েছে। শুভ্র পেটে থাকতেই তার বাবা মারা যায়। মা মারা যায় তার যখন 3 বছর বয়স তখন। মামা মামি তার মা বাবা। মামা মামিরও সে নয়নমণি, তাদের নিঃসঙ্গ জীবনের অবলম্বন। হৈমন্তী দেবী পরের দিন সকালে উঠেই চলে এসেছেন এখানে। অন্তুও সঙ্গে এসেছে। অন্তু এখন ছোট নেই, রীতিমতো ক্লাস 10-এর ছাত্র। প্রায় 6 ফুট লম্বা, বুদ্ধি তীক্ষ্ণ, দেখতে সুন্দর। ঠিক ছিল বন্ধুদের সঙ্গে দীঘা যাবে 2 দিনের জন্য, কিন্তু তা না গিয়ে দিদা বলা মাত্রই চলে এলো এখানে। দিদা বলা মাত্রই এলো বলে সে যে এখন আগের মতোই দিদা ছাড়া চোখে অন্ধকার দেখে তা কিন্তু নয়। এখন তার অন্য জীবন, অন্য মন, অন্য আড্ডা। এখন আর গোয়েন্দা গল্পের পোকা নেই সে। অনেক জরুরি বইও পড়ে ফেলেছে। একটি হাতি লেখা পত্রিকা বার করেছে, যার নাম নতুন তরুণ। একটা গল্প লিখেছে, তবু সে এলো তার কারণ কয়েকটা ম্যাজিক শেখা তার বিশেষ দরকার। নীলা চুরি যাবার ব্যাপারটাও কৌতূহলোদ্দীপক। ঠাট্টা করে মামা দাদু বললেন, এই যে আমাদের খুদে ডিটেকটিভ এসে গেছে, আর ভয় নেই। শুভ্র বাড়িটারি ভালো করে ঘুরিয়ে দেখাও, ঠিক বার করে দেবে। এ কথায় অন্তু লজ্জা পেল। ছেলেবেলায় কবে কি করেছে তাই নিয়ে এখনো সবাই কেবল ঠাট্টা করে। শুভ্রদার সঙ্গে সব সে ঘুরে দেখতে বেরোলো ঠিকই, কিন্তু বাড়িটা ঘুরে দেখতে নয়, পাড়াটা। গঙ্গার ধারে গিয়ে বটগাছতলায় বসতে ভীষণ ভালো লাগে। শুভ্র ফুটবল খেলায় বেশ পটু, অন্তু যা একদমই পারে না। সেজন্য সে বরাবরই শুভ্রদার ভক্ত। শুভ্র তার চেয়ে 5-6 বছরের বড়। সদ্য 12 ক্লাস পাস করেছে। স্থানীয় কলেজেই এখন BA ক্লাসের ছাত্র। উদাস গলায় শুভ্র বলল, গঙ্গার জলের দিকে তাকালেই আমার কি ইচ্ছে করে জানিস? কি? মনে হয় এক ডুবে 7 সমুদ্র 13 নদী পার হয়ে একেবারে সেখানে চলে যাই। অন্তু ভাবল শুভ্রদা বুঝি মৃত্যুর কথা বলছে। হেসে বলল, এত দুঃখ তোমার কি যে একেবারে সেইখানে চলে যাবে? শুভ্র বলল, দুঃখ না হোক সুখই বা কি, বাড়ির যা হাল হয়েছে আংটি হারিয়ে, সে তো হবেই। অন্তু বলল, ওরকম একটা দুষ্প্রাপ্য নীলা, তার উপরে কতকালের পুরনো স্মৃতি। আমারও খুব কষ্ট হচ্ছে শুভ্রদা। শুভ্র বলল, আমারও তো হয়েছে তা নয়, আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমেরিকা যেতে চাই। এখানকার কোনো কিছুই আমার ভাল লাগে না। ও তুমি আমেরিকা যেতে চাও? শুভ্র এই কথা শুনে অন্তু বলল, আমি অন্যরকম ভেবেছিলাম। বেশ তো, এখন তো ওখানে যাওয়া খুব সহজ। সহজ না? টাকাটা কে দেবে জাদু? শুভ্র বলল। অন্তু বলল, স্যাট দিলে না কেন? ভালো করে পাশ করলে হয়তো একটা স্কলারশিপ পেয়ে যেতে।
বাদ বাকি খরচ মামা দাদু দিতেন। শুভ্র বলল, আমি পাবো স্কলারশিপ? হা হা, হি হি। হাসতে হাসতে বলল শুভ্র, আমি কবার ফেল করেছি জানিস? তবু মামুনি আর মামা বাবু আমাকে পড়াবেই পড়াবে। বলে বিয়েটা অন্তত পাশ কর, নইলে তো কোনো চাকরিই পাবি না। আমি যেন চাকরির জন্য অস্থির। চাকরি করে কেউ কখনো বড়লোক হয় নাকি? অন্তু প্রসঙ্গ বদলে বলল, পুলিশ কি বলে? পাথরটা ওরা বার করতে পারবে? তোমার কি মনে হয়? শুভ্র বলল, দূর দূর, ওরা কী সব কিছু পারে নাকি? কোনোদিন শুনেছিস? অত সহজ নয়। সেদিন পুলিশের লোকজন এসে কত রঙ্গ দেখালো, এদিকে কাজ হলো না কিছুই। কাল তো সীতেশ বর্মন আসবেন। আরে আসুক আসুক, সব বর্মনকেই আমার দেখা আছে। পাথরটা হেবি দামি, মিউজিয়াম পিস। মিউজিয়ামের লোক 1,00,000 টাকায় কিনতে চায়। মামাবাবুটা এমন বোকা, বলে যে টাকা দিয়ে আমার কি হবে? আরে বাবা, টাকা দিয়ে কি না হবে শুনি? টাকা দিয়েই তো সব হয়। বাড়ি হয়, গাড়ি হয়, সুন্দরী বউ হয়, ইচ্ছে করলে আমেরিকা যাওয়া যায়। অন্তু হেসে ফেলল, বলল, তোমার খুব আমেরিকা যাবার শখ না? শুভ্র বলল, দারুণ। জানিস ওখানে গেলে কত ফুর্তি, কত মজা, কত টাকা, কত নাইট ক্লাব। আহ, একবার যদি যেতে পারি না, ওই আংটি আঙুলে আটকে বসে কি হবে? মা বাবুর পরে ছেলে পাবে, এই তো। অন্তু বলল, তা কেন? তোমাকেও তো দিতে পারেন, তুমিও তো ছেলে। মামি দিদা বোধ হয় বাবলুদার চেয়ে তোমাকেই বেশি ভালোবাসেন। শুভ্র বলল, পাগল? আরে বাবা, ছেলে আর ভাগ্নে কখনো কি সমান হয়? তার উপরে বংশানুক্রমিকে তো আসতে হবে ওটাকে। মামি দিদা ভাবছেন ওই নীলাটা হারিয়েছে বলেই মনে হয় আমি মার খেয়েছি। ধুত, যত সব বাজে সংস্কার তোর মামি দিদার। এবার অন্তু বলল, তবে এতদিন কখনো মার খেলে না, সেদিন খেলে কেন? শুভ্র বলল, চেষ্টা চলছে অনেক দিন থেকে, বুঝলি, সুযোগ পাইনি। সেদিন সদ্য সদ্য জিতেছি, গুন্ডাগুলো ধরে ফেললো। মাঝখান থেকে অত সুন্দর জামাটা আমার ছিঁড়ে গেল। কি সুন্দর বেলকুড়ি বোতাম ছিল, একেবারে জবা ফুলের রঙের সিল্কের জামা, কত দাম! এই সেদিন জন্মদিনে মামুনি করিয়ে দিয়েছিল। মাত্র তো একটা বোতামই ছিঁড়ে পড়ে গিয়েছে, পকেটটাই মাত্র ছিঁড়েছে। অন্তু বলল, চলো এবার বাড়ি যাই, সন্ধে হলো। চলো। দুজনেই উঠে হাঁটতে লাগলো বাড়ির দিকে। পরের দিন রোববার বেলা 10টা নাগাদ এসে পৌঁছে গেল সীতেশ। ছুটির দিনে এই আউটিংয়ের আমন্ত্রণ পেয়ে খুব খুশি হয়েছে। হৈমন্তী দেবী একটা চিঠি লিখে আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন, কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার রাস্তা, গঙ্গা একেবারেই বাড়ির পাশ দিয়ে বয়ে যায়। এখানে এসে একটা দিন কাটিয়ে যাও, খুব ভালো লাগবে। এটা আমার ভাইয়ের বাড়ি। এখানে এসেই যে খাবে সে কথা না লিখলেও চলে। তোমার জন্য ইলিশ মাছের পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করব আমি, যা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। আর যে জরুরি কথাটা তোমাকে বলবো, সেটা এখানে এলে জানতে পারবে। লক্ষ্মী গঙ্গাপুরে পৌঁছে সীতেশ চিঠিটায় আর একবার চোখ বুলল, ডিরেকশন দেখে নিল। তারপর তার ফিয়েট গাড়ি এসে থামল বিশাল তালুকদারের বাড়ির দরজায়। বলাই বাহুল্য, কাকিমার হাতের পছন্দসই রান্না খেয়ে খুবই খুশি হলো সীতেশ বর্মন। বাড়ির লোকজনদেরও খুব ভালো লাগলো। তারপর আসলো আসল কথাটা। বিকাশবাবু বললেন, পুলিশের লোক 2 দিন এসে ঘুরে ফিরে দেখে গেছে সব। হৈমন্তী দেবী বললেন, তুমি যদি তোমার অফিসারদের একটু মনোযোগ দিতে বলো, আমার মনে হয় তাতে অনেক বেশি কাজ হবে। চিন্তা করে সীতেশ বলল, আচ্ছা, মিউজিয়ামের ভদ্রলোক যখন পাথরটার বিষয়ে দাম বলেছিলেন,
তখন কি ঘরে কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিল? বিকাশ বললেন, না বোধ হয়, শুভ্র কলেজে চলে গেছে, আর পঞ্চানন তো সে সময় রান্নাঘরে ছিল। পঞ্চাননকে? একথা জিজ্ঞেস করে সীতেশ। বিকাশ বলে, আমার মা বাবার আমলের পুরনো রান্নার লোক, সে ছাড়া আপনাদের আর কোনো কাজের লোক কি আছে? সীতেশ বলল। বিকাশ বলল, আছে, ঠিকই, আকাশের মা, সুরিপাড়া বস্তিতে থাকে। কত দূর? বিকাশ বলল, খুব দূর নয়, জায়গাটা বা কত দূর আর হবে। ওর কে আছে? স্বামী নেই, মেয়ে জামাই আছে, তারা ওই বস্তিতেই থাকে। এবার সীতেশ বলল, যখন দেখলেন আংটিটা নেই, আপনার স্ত্রী তখন বাড়ি ছিলেন না? বিকাশ বলল, না, ভাগ্নেও নয়। ওরা স্ত্রী 8টার সময় ফিরেছিলেন, শুভ্র 9:30। কখন বেরিয়েছিলেন ওরা? শুভ্র বেরিয়েছিল 3:30-তে। ওদের ক্লাবে সেদিন একটা টি পার্টি ছিল। স্ত্রী বেরিয়েছিলেন তার খানিক বাদে, ওর এক বন্ধুর বাড়ি। সীতেশ বলল, তারপর? বিকাশ বলল, ওরা বেরিয়ে গেলে দরজা বন্ধ করে আমি শুয়ে পড়েছিলাম। কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। উঠে দেখি অন্ধকার। প্রায় 7টা, 7:30 নাগাদ আমার এক জায়গায় যাবার ছিল। দৌড়ে চান করতে গেলাম। যাবার আগে খাবার টেবিলের উপর ঘড়িটার আংটিটা খুলে রেখে গেলাম। এই সময় বিকাশ তালুকদারের স্ত্রী উষা বললেন, আমাদের কাজের লোকেরা কিন্তু খুব ভালো, ওদের আমরা সন্দেহ করি না। তাছাড়া পঞ্চানন আংটি হারাবার 4 দিন আগে দেশে গেছে। আকাশের মা ওসব খেয়াল টেয়াল করে না। এবার শুভ্র বলল, না মামনি, আকাশের মা কিন্তু বেশ চালাক। যেদিন থেকে মিউজিয়ামের লোক এসে আংটিটার দাম বলে গেছে আর তোমরা তাই নিয়ে কথা বলেছ, আকাশের মা কিন্তু বেশ মনোযোগ দিয়ে শুনছিল। সীতেশ বলল, যাই হোক, ভাববে না, আমি যথাসাধ্য করব। কোনো রকম ক্লু পাওয়া গেলে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঠিক লোকটিকে ধরে ফেলতে পারে। তা যখন পাইনি, তখন যতটুকু পেলাম ততটুকু ধরে এগোতে হবে পুলিশকে। তাই হলো, গ্রাম থেকে ধরে নিয়ে আসা হলো পঞ্চাননকে, আকাশের মাকেও ধরা হলো। শেষে বস্তি তোলপাড় করে সেখানেই ধরা পড়ল চোর, বাতাসি নিতাই চরণ। নিতান্ত গোবেচারা ভালো মানুষ ছাড়া আর কিছুই যাকে মনে হয় না। তার ঘর সার্চ করে চোরাই কারবারের অনেক প্রমাণ মিলল। বিকাশ তালুকদারের বাড়ির একটি বড় রূপোর থালাও পাওয়া গেল বাতাসি নিতাইচরণের ঘরে। তাদের শিগগিরই এই বস্তি থেকে অন্য বস্তিতে চলে যাবার কথা ছিল। চলে গেলে আর ধরা যেত না। প্রথমে কিছুতেই স্বীকার করতে চায়নি নিতাই। বলেছে এসব জিনিস যে কি করে কখন ঘরে এলো সে জানে না, এসবের সঙ্গে তার কোনো যোগ নেই। শেষে মারতে মারতে যখন মুখ দিয়ে রক্ত বার করে ফেলল, তখন চিৎকার করে বলল, হ্যাঁ আমি চোর, আমি চোর, আমাকে মেরে ফেলো। শুধু আংটিটা কি করেছে সেটা কিছুতেই বলছে না, পাগলের মতন ভান করছে নিতাই। উষা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। শেষে নিতাই, যাকে তিনি চূড়ান্ত ভালো মানুষ বলে জানেন, যার কাছ থেকে তিনি প্রত্যাহ সবচেয়ে টাটকা সবচেয়ে সস্তা সবজি রাখেন। অন্তু হঠাৎ ভীষণ উত্তেজিত হয়ে হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। দিদা, তুমি এক্ষুনি সীতেশ কাকাকে ফোন করো, বলো কোনো প্রমাণ না পেয়ে এভাবে কাউকে মারা কখনোই উচিত নয়, এরকম আইন নেই। সে কাঁপছিল। তার অবস্থা দেখে হৈমন্তী দেবী ভয় পেয়ে গিয়ে বলেন, ঠিক আছে চল, আমরা এক্ষুনি কলকাতা চলে যাই, ওখানে গিয়ে ফোন করি।
শুভ্র অন্তুকে জড়িয়ে ধরল। তুই এরকম করছিস কেন? কি হয়েছে তোর? অন্তু বলল, না না, এ হতে পারে না, হতে পারে না। প্রবল বেগে মাথা নাড়ল সে। হৈমন্তী দেবীর ইঙ্গিতে শুভ্র তাকে নিয়ে নিজের ঘরে চলে এলো। শান্ত করতে চেষ্টা করে বলল, অন্যায় করলে তো তাকে সাজা পেতেই হবে অন্তু। নিজের মুখে স্বীকার করেছে সে চোর, তার ঘর থেকে তার প্রমাণ বেরিয়েছে। অন্তু বলল, মিথ্যে কথা, সাজানো কথা। সে চোর কি চোর না তা প্রমাণ হয়ে যাবে। আর যে চোর সে ওকে এভাবে চোর সাজিয়েছে। শুভ্র বলল, তবে কে চোর শুনি? অন্তু বলল, শুভ্রদা, আমি তোমাকে ভালোবাসি। অন্তুর গলায় ভেঙে গেল। শুভ্র বলল, সেটা কি আর নতুন এমন কথা? আমিও তো তোকে ভালোবাসি। অন্তু বলল, সেজন্যই তো বলছি, যা হয়েছে বিনা অপরাধে মানুষগুলোকে আর তুমি শাস্তি দিও না। মার খেতে খেতে লোকটা পাগল হয়ে গেল, এখনো তুমি চুপ করে থাকবে শুভ্রদা? শুভ্র বলল, মানে? শুভ্র ছিটকে উঠে দাঁড়ালো। অন্তু বলল, শোনো শুভ্রদা, আমি বলবো আমি খুঁজে পেয়েছি, কেউ কিছু জানবে না। শুভ্র বলল, কি বলতে চাইছিস তুই? অন্তু বলল, তুমি তা বুঝেছ। শুভ্র বলল, তার মানে তুই আমাকে চোর বলছিস? শুভ্র দাঁতের দাঁত পিষল, বড় বড় নিঃশ্বাস নিল, তার ফর্সা রং লাল টকটকে হয়ে গেল। অন্তু তেমনি স্বরে বলল, তুমি ওটা আমাকে দিয়ে দাও, আমি যেভাবে পারি তোমাকে রক্ষা করব। আমার দিদা সব ঠিক করে দেবেন। শুভ্র বলল, কি প্রমাণ পেয়েছিস যে এরকম একটা ভয়ঙ্কর গর্হিত অপরাধ দিয়ে আমাকে অপমান করছিস? অন্তু বলল, এখনো যদি তুমি না স্বীকার করো, নিরপরাধ লোকটাকে না বাঁচাও, আমি সীতেশ কাকাকে সব বলে দেব। শুভ্র বলল, কি বলবি তুই? পাজি ছেলে, তোর এত বড় স্পর্ধা! আমি আমি প্রমাণ পেয়েছি, আমি প্রমাণ পেয়েছি বলে চেঁচাচ্ছিস। কি প্রমাণ পেয়েছিস তুই? অন্তু বলল, আমি তোমাদের বাড়িটা খুব ভালো করে একদিন খুঁজেছি। 3টে জিনিস চোখে পড়েছে আমার। 1, তোমাদের খাবার ঘরের জানলার তলার নর্দমার মধ্যে একটা বাঁকানো লোহা, যেরকম বাঁকানো লোহা দিয়ে কয়লার উনুন খোঁচায়। 2, উঠোনের ঘেরাও করা উঁচু দেওয়ালের মাথায় কোণের দিকে একটা পেরেকের মাথার সঙ্গে প্রায় মিশে গেছে, বৃষ্টিতে ভিজে নেতিয়ে আটকে থাকা এইটুকু একটা লাল সিলকের টুকরো। 3, ঠিক তার নিচেই মাটিতে কাদায় মাখামাখি হয়ে থাকা একটা ছোট বেলকুড়ি বোতাম। এই তোর প্রমাণ? অন্তু বলল, হ্যাঁ, এই আমার প্রমাণ, আর আমার আন্দাজ এবং দিন কতক ধরে তোমাকে স্টাডি করা। শুভ্র বলল, কি স্টাডি করেছিস তুই আমাকে? জানিস, তোর এই মিথ্যে কথা বলার জন্য আমি লোক লাগিয়ে মেরে তোর হাড় গুঁড়ো করে দিতে পারি। অন্তু বলল, না, পারো না। আমি বলছি, মামা দাদু যখন তার ঘড়ি আংটি খুলে খাবার টেবিলের ওপর রেখে বাথরুমে গেলেন, তুমি তক্ষুনি ফিরে এসে পেছনের দেওয়াল টপকে বাড়ি ঢুকলে। তুমি লেখাপড়া করো না এবং নানা রকম বাজে সংসর্গে মেশো বলে মামা দাদুর করা অর্ডার ছিল 6টার মধ্যে খেলাধুলো সেরে বাড়ি এসে তোমাকে পড়তে বসতে হবে। তুমি প্রায়ই এরকম দেরি করে এসে দেওয়াল টপকে ভেতরে ঢোকো। পিছনের দরজাটা সাধারণত খোলাই থাকে। নিঃশব্দে ঢুকে নিজের ঘরে গিয়ে ভালো ছেলের মতো বই মুখে বসে থাকো। মামি দিদাও তোমাকে এ বিষয়ে আশকারা দেন, মামার বকুনি থেকে রক্ষা করার জন্য। কিন্তু সেদিনও তাই করেছিলে। তুমি ভাবুনি দরজাটা বন্ধ থাকবে, মামি দিদার বদলে মামা দাদু বাড়িতে থাকবে, তাই দরজায় টোকা না দিয়ে জানলায় উকি মারলে। উকি মেরেই আংটিটা চোখে পড়লো তোমার। তার আগে পর্যন্ত কিছুই ভাবুনি তুমি, কিন্তু আংটি দেখেই তোমার মনে হলো এই তো আমার আমেরিকা যাবার পাথেও
এখন যদি নিয়ে পালাতে পারি কে ধরবে আমাকে? সঙ্গে সঙ্গে হাত বাড়ালে, হাতে পেলে না, ওই কয়লার উনুনের খোঁচাটা দিয়ে টেনে নিলে। তারপর ওটা নর্দমার মধ্যে ফেলে দিয়ে যখন আবার তাড়াহুড়ো করে দেওয়াল টপকাতে যাচ্ছ, তখনই পেরেকটায় লেগে তোমার জন্মদিনের সিল্কের নতুন জামাটা বুকের কাছে ছিঁড়ে গিয়ে একটি টুকরো লেগে রইল সেখানে, আর বোতামটা পড়ে গেল নিচে। শুভ্র স্থির দৃষ্টিতে তাকিয়ে থেমে বলল, আর ওই যে নিতাইয়ের বাড়িতে সব চোরাই মাল পাওয়া গেল, রূপোর থালা পাওয়া গেল, তার কি হবে রে? অন্তু বলল, আমি সেটা নিয়ে ভাবিনি, কিন্তু বুঝতে পেরেছি ওটা নিজেকে রক্ষা করবার জন্য তোমারই কৌশল। তুমি তো সত্যি ক্রিমিনাল নও, চুরি তো তোমার পেশা নয়, হঠাৎ একটা হয়ে গেছে, তারপর আর সামলাতে পারছো না। সহসা দুহাতে মুখ ঢাকলো শুভ্র, সরু মোটা গলায় কেঁদে ফেলে বলল, তুই আমাকে বাঁচা অন্তু, সত্যি আমি আর পারছি না। ওই নীলা আমাকে প্রতি মুহূর্তে মেরে ফেলছে, আমি ওটা চাই না, চাই না। প্যান্টটার কোমরে হাত ঢুকিয়ে কোথায় কোনো লুকোনো জায়গা থেকে শুভ্র সেটা বার করে আনলো এবং নীলার আংটিটা অন্তুকে দিয়ে দিল। আমার গল্প পাঠ এখানেই সমাপ্ত হলো। আমার গল্প পাঠটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার জন্য। অবশ্যই করে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন।